কখনো কি চক্করে পড়েছেন? হতে পারে রাজনীতি, পাড়ার মোড়লের, এলাকার বড় ভাইয়ের, পুলিশের বা উপরওয়ালার খেলের। একবার পড়ে গেলে লাইফ শেষ হয়ে যায়, প্ল্যান, সাজানো স্বপ্ন সবকিছু ধসতে যায়। তো তেমনই ফেসে যাওয়া একটা পরিবার, চক্করে আটকে পড়া কিছু মানুষের গল্প নিয়েই আজকের মুভি। ভালো ভালো অভিনেতারা কাজ করেছে, লোকেশনটা খুব ন্যাচারাল ছিল। লিড রোলে অভিনয় করা বিশাল স্যার, পার্সোনালি তাকে আমার বেশ ভালো লাগে, অভিনয় ভালো করেছে। কাহিনীর মাঝে টুইস্ট আনতে সিন একটু আগে পিছে বেশি যাবে, তাই মনোযোগটা জরুরি। মুভিতে হিরোইন তো রয়েছে, এবার তার সঙ্গে কাহিনী যে ট্রিটমেন্টটা করেছে এটা একদম ইউনিক। আপনার কাছে ব্যাপারটা নতুন লাগতে পারে, বোকামি লাগতে পারে, আবার আফসোসও লাগতে পারে যে এমনটাও কি হয়। কিছু কিছু জায়গায় কাহিনী হার্ট টাচিং লাগবে, তো কিছু জায়গায় একটু আলগা। চাইলে অনেক ভুল ধরা যাবে, কিন্তু আমরা সেদিকে যাব না, কাহিনীর দিকে ফোকাস দেবো। কি বলেন? তো কোনো ধরনের নিউডিটি, কিসিং বা ভালগার সিন একদমই নেই, তাই পরিবারের সবাই মিলেই এনজয় করতে পারবেন, নো প্রবলেম। বেটার সাউন্ড কোয়ালিটির জন্য একটু হেডফোন ইউজ করুন, ভালো লাগবে। কথা বলছিলাম 2024-এ মুক্তি পাওয়া অ্যাকশন থ্রিলার তামিল মুভি নাম রত্নাম এর ব্যাপারে। একটু একটু করে সিন দেখানো হবে, আপনারা জাস্ট সেগুলো মাথায় রাখবেন, পরে সেগুলোর কানেকশন দেখানো হবে, ঠিক আছে? তো কাহিনীর শুরুটা হয় 1994 তিরুপতি পাহাড়, অন্ধ্রপ্রদেশে। ক্যামেরা একটা বাস ফলো করে, যাতে কিছু মানুষ তাদের গন্তব্যে যাচ্ছে, যে যার মতো গল্প করছে, গাড়ির গতিতে যাচ্ছে। এখানে মাঝ রাস্তায় একটা ছেলে বসে আছে গাছের উপর। বাসটা যখন তার বরাবর আসে, সে লাফ দেয়। বস্তা মস্তা থাকায় তার কিছু হয় না। এখানে আরো দুইটা ছেলে আড়ি পেতে আছে। একটু পর ছাদের ছেলেটা রড দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে দেয়, যাতে গাড়িটা সাইড নেয়। ছেলেটা ছাদ থেকে লাফ দেয়, গাড়ি পাহাড়ের উপর থেকে গড়তে থাকে। এতগুলো মানুষ সবাই চিল্লাপাল্লা করছে, বাচ্চা রয়েছে, বয়স্ক লোক রয়েছে। গাড়ি গড়তে করতে একটা খাদে এসে পড়ে যায়, যাতে সব লোকজন আহত হয়, কিছু কিছু মারাও যায়। ওই তিনটা ছেলে মুখ ঢেকে হাতে হাতিয়ার নিয়ে নেমে আসে। পড়ে থাকা আহত লোকদের কাছে যা যা ছিল সবকিছু কেড়ে নেয়। নাক কেটে নাকের জিনিস, কান কেটে কানের জিনিস, আঙুল কেটে রিং, গলা কেটে চেন, সবকিছু নিয়ে নেয়। মানে মানুষদের মৃত্যু দ্বার মুখে ফেলে যার কাছে যা ছিল সবকিছু কেড়ে নেয় তারা। এক মুরব্বী পাথর নিয়ে একটু দাঁড়িয়ে যায়, কিন্তু এই ভাই সাহেব মাথা দিয়ে তাকে মেরে ফেলে। কতটা নির্দয়ী হলে টাকার জন্য কেউ এমন কিছু করতে পারে ভাবা যায় না। খবর পুলিশের কাছে আসে। অফিসার বলে প্রায় 26 জন মানুষ মারা গেছে, যারা এই জঘন্য কাজ করেছে তাদের ধরো, না পারলে শুট করো। ইনি হলেন ডিএসপি গণেশ। ফেস আর নামটা একটু মনে রাখেন। সে অ্যাকশন নিতে চায়। পরের দিন ডিএসপি ওই রোড দিয়েই যাচ্ছিল, এই হারামিরা আবারও কিছু একটা প্ল্যান করে। ডিম মেরে দেয় তার গাড়ির উপর। সেও গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। হয়তো সে সামনে নিত, কিন্তু এরা এসে ধাক্কা দিয়ে গাড়িটা উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমরা দেখি ওই দূর পাহাড় থেকে ব্যাপারটা কেউ দেখছে, কিন্তু কাছে আসছে না। অফিসার কিছু করতে পারে না, গাড়ি নিচে পড়ে যায়। তিনজন আবার নিচে যায় তাকে মারার জন্য। সিন কাট করে একটা মহিলাকে ফলো করে, যে ঠিক মতো হাঁটতে পারছে না। জঙ্গলের ভিতর থেকে বের হয়ে রাস্তায় খাড়ায়। একটা মিনি ট্রাক হেল্পের জন্য দাঁড়ায়। সেটাতে চড়ে সে চলে আসে ভেল্লুর, তামিলনাড়ুতে। সেখানে এক মুরব্বীকে বলে কাজ নেয় পাতা কাটার। সে প্রেগনেন্ট ছিল, কদিন পর বাচ্চা হয়। সময়ের সঙ্গে সঙ্গে বাচ্চা বড় হয়, সেও তার মায়ের মতোই কাজ করে। ওই তিনজন এখন প্রপার বিজনেসম্যান হয়ে গেছে। কিসের যেন কাগজে সাইন করে। আরো কিছু সময় মাঝখানে পার হয়। একদিন ভেল্লুরে একটা লোককে মারতে কিছু লোক ঘিরে নেয়। সেখানে ওই ছেলেটাও ছিল, যে মায়ের সঙ্গে পাতা কাটতো বসে বসে। তার মা মারা গেছে। একটা গাড়ি এসে থামে, আর ভেতর থেকে বের হয় মহিলা বাপ্পি লেহেরি। লোকটাকে মারার জন্য সে আসছে। এই ছেলেটা তার পাতা কাটা চাকু দিয়ে তাকেই মেরে দেয়। যেভাবে খেঁচতে থাকে, মরতে বসা লোকটা অবাক হয়ে যায়, এভাবে কেন তাকে মারছে। পুলিশ তাকে ধরে নেয়। জেলে বসে বসে সে বই পড়ে, তার মাকে ভেবে কান্না করে, দেয়ালে আঁকাকে করে দিন গুনে। কয়েক বছর পর সাজা শেষ করে সে জেল থেকে বের হয়। যে লোকটাকে সে বাঁচিয়েছিল সে রিসিভ করতে এসেছে, তাকে জড়িয়ে ধরে। আর এরপর সিন শুরু হয় 2024 সালে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশের বর্ডার এরিয়াতে। এক এলাকার শেষে কাটা পা, আর এক এলাকার শুরুতে কাটা হাত। কে রেখে গেল? এলাকায় হয়ে পড়ে যায়। কি হলো? দুই এলাকার পুলিশ টেনশনে পড়ে যায়, এর সমাধান কি হবে? তো পুলিশ মাথা আর বডি খুঁজে বের করুক, ততক্ষণে এই হাত পা কাটা কার, এর পিছনে কে রয়েছে, কি কাহিনী রয়েছে সেটা দেখাতে সে নিয়ে আসে কয়েক মাস পেছনে। মারামারি করতে এন্ট্রি করায় মুভির অন্যতম ক্যারেক্টার সামুথিরা কানাই স্যার, অর্থাৎ পানির সিলভানের। চিনেছেন নাকি? ওই সেই লোক, এখন এমএলএ হয়ে গেছে। দুইটা লোককে মারছে কারণ সে তাদের জীবিকার জন্য কর্পোরেশন থেকে জায়গা দিয়েছে দোকান করতে। এরা আবার সেই জায়গাটা দখল করতে শুরু করেছিল। আশেপাশের লোক বলে, ভাই তুমি কেমনে বোঝো মানুষের মন? সিলভান বলে, তোরা জানিস না আমি আগে কি ছিলাম? জোর জবরদস্তি করা, জায়গা দখল করা, মারামারি করা, এসব তোমার রোজকার কাজ ছিল। একদিন রাতে মরতে বসেছিলাম। 12 বছরের একটা বাচ্চা যখন আমাকে বাঁচালো, সেদিন বুঝলাম জীবনের মূল্য কি। এখন যদি ভালো কিছু না করি তাহলে কখন করব? সব ছেড়ে রাজনীতিতে এসেছি, কারণ রাজনীতির মাধ্যমেই মানুষের জীবন বেটার করা সম্ভব। রাজনীতি দিয়েই মানুষকে পরিবর্তন করা সম্ভব। সিন কাট করে একটা বারে নিয়ে আসে। এখানে এন্ট্রি করায় মুভির অন্যতম আরেক ক্যারেক্টার, আমাদের সবার পরিচিত যোগী বাবু, অর্থাৎ মূর্তির। এই বার এমএলএরই। মূর্তি বলে, কিরে রত্নাম উঠেছে? না ভাই, এখনো ওঠেনি। মূর্তি উপরে আসে। আর এখানে মাল টাল খেয়ে টাল হয়ে বেলা অব্দি বিছানায় পড়ে থাকতে থাকতে এন্ট্রি করায় মুভির হিরো বিশাল বস, অর্থাৎ রত্নামের। ফোন বাজছিল তাই জাগ না পায়, রিসিভ করে, মামা বলো। এবার থেকে সিলভান কথা বলে। তার মানে ওই সেই ছোট্ট ছেলেটাই এই রত্নাম। সিলভান তাকে বড় করেছে, তার কাছে রেখে দিয়েছে, তার কাজবাজ সেই দেখাশোনা করে। এরপর সিন নিয়ে আসে একটা বোর্ড মিটিং এ, যেখানে বিভিন্ন এলাকার বড় বড় পদের মুরব্বীরা হাজির হয়েছে। আলোচনার টপিক
আন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ুর বর্ডার এলাকায় জমি দখল ও ক্রাইম বেড়ে গেছে কেন? এক মুরব্বী বলে 1959-এর দিকে তিরুপতিকে তামিলনাড়ু থেকে নিয়ে আন্ধ্রপ্রদেশের মাঝে দেওয়া হয়। তখন অনেক তামিলিয়ানদের জমি আন্ধ্রপ্রদেশের মাঝে চলে যায়। প্রদেশ যেহেতু আলাদা, এটার সুযোগ নিতে 1999-এর দিকে 3টা ছেলে ধর্মালিঙ্গম, পুণ্যাকড়ি, কেশবান, এরা এক এনআরআই এর 3টা ছেলে ছিল যারা বিদেশ থাকে। তাদের আইডি নিজের আইডেন্টিটি বানিয়ে নাই, এখন হয়ে যায় ভীমা রায়ডু, সুব্বা রায়ডু, রাঘবা রায়ডু। এরাই সব জমি দখল ও হাতিয়ে নেওয়ার কাজ বাজ করে, কিন্তু কেউ কিছু বলতে পারবে না, করতে পারবে না, কারণ কারো সাহস নেই। আর তাছাড়া পলিটিক্যাল সাপোর্ট তো তাদের উপর রয়েছে, আমরা কিছু করতে পারবো না। ওই 3 ভাইকে এখন কেউ থামাতে পারবে না স্যার। ভিলেনের ব্যাপারে বিল্ডআপ দেওয়া হয়েছে, তাহলে এবার তাদের এন্ট্রি করায়। কেননা তাদের এন্ট্রি করাতে নিয়ে আসে তাদেরই বাড়িতে। প্রথমে এন্ট্রি হয় মেজো ভাইয়ের হারিস প্যারাডিসা অর্থাৎ পুণ্যাকড়ি বা সুব্বা রায়ডু। বড় ভাই কই রে? দাদু বলে বাথরুমে। সুব্বা ডাক দে, ভাইয়া বের হবেন না বসবো আমি? আরে বস, আসছি। ব্যাস, এন্ট্রি হয় মুভির অন্যতম খল ক্যারেক্টার মুরালি শর্মা অর্থাৎ ধর্মালিঙ্গম বা ভীমা রায়ডু। বড় ভাই, কি খবর? বিল্ডিং এর কাজ বাজ কত দূর? এবছর চালু হবে তো? গোসল সেরে মেরে চুনো পাউডার লাগাচ্ছে। এর মাঝে ছোট ঢোল আসে, কেশবান বা রাঘবা রায়ডু। আপনারা কি বুঝতে পারছেন? এরা 3 জন কিন্তু ওই সেই বাস থেকে লুটপাট করা 3টা চোর। ঢোল বলে, ভাই কলেজের জমিতে ঝামেলা হয়েছে, আপনাকে যেতে হবে। শুনে ভীমা অমনেই রওনা দেয়। গাড়ির মাঝে পাউডার ঠিকঠাক করতে করতে এখানে এসে পড়ে। এই যে লম্বা বিল্ডিংটা দেখছেন, এটা একটা মেডিকেল কলেজ বানাচ্ছে এরা, কিন্তু জমি মাপ যোগ একটু ভুল করে তাদের অংশে না কি যেন হয়েছে, পোল পুঁতে দিয়েছে। সেটা নিয়েই এই আয়োজন। মেপে মুপে দেখে ভুল আছে, জিজ্ঞেস করে কে করেছে এটা। ঢোল বলে সার্ভেয়ান, ডাকো শালাকে। ততক্ষণে সে এখানেই বসে থাকে। একটু পর যখন অফিসার আসে, কোনো কথা নেই, সে মাথা দিয়ে তাকে মেরে দেয়। তারপর রড দিয়ে একটা বাড়ি দেয়। জানিস তুই কত টাকা এর মাঝে ইনভেস্ট করা আছে? একটু ভুল হলে সব বরবাদ হয়ে যাবে। ইডিয়েট কোথাকার। সুব্বা বলে, ভাই ও মরে গেছে। কি মরেছে? এত দেরি করে বলছিস কেন বে? বলে সেখানে লুঙ্গি উঠিয়ে পানি সেচতে শুরু করে। ইউ নো হোয়াট আই মিন? আর বাকি অফিসারদের ভয় দেখায়, কোন রকম ঝামেলা হলে তার থেকে যেন লুকানো না হয়, তাকে যেন জানানো হয়। এর দ্বারা আসলে বোঝানো হলো যে রায়ডু পরিবার কতটা ভয়ানক। বুঝেছেন? এবার সিন কাট করে এখানে নিয়ে আসে। পাসের জন্য এক দিদি দৌড়াচ্ছে। ডাক শুনে বাস থামে আর দৌড়ের উপর রেখে মিষ্টি হাসি দিয়ে এন্ট্রি করায় মুভির অন্যতম ফিমেল লিড ক্যারেক্টার প্রিয়া ভবানী শঙ্কর অর্থাৎ মাল্লিগার। বাসে ওঠে। একটু পর বাসের মাঝে একটা লোকের কি যেন একটা প্রবলেম হয়। মাল্লিগা গিয়ে দেখে ব্যাগে যন্ত্রপাতি ছিল, চেক করে। সামনের কোনো একটা ফার্মেসিতে থামাতে বলে, মেডিসিন নিতে হবে। একটু পর গাড়ি ফার্মেসির দোকানে থামে। দোকানদার জিজ্ঞেস করলে মাল্লিগা বলে সে নার্স, সমস্যা নেই, ইঞ্জেকশন দিন। ইঞ্জেকশন দেয়। কিছুক্ষণ পর তাকে হসপিটালে আনা হয়। মাল্লিগা ডক্টরকে বলে তার কি হয়েছিল আর সে কি কি মেডিসিন দিয়েছে। ডক্টর বলে, বাহ তুমি এসব কি করে জানলে? মাল্লিগার কথায় আমরা বুঝতে পারি সে আসলে নার্সিং এ বিএসএ করেছে। ডাক্তার হওয়ার জন্য সরকারি কলেজে 3বার চান্স নিয়েছে, কিন্তু সিট পায়নি। সবকিছুই ঠিক থাকে কিন্তু সিট পায় না। শেষবার আবার ট্রাই করতে চলেছে এবার। তার যুক্তি, একজন ডক্টরকে নার্সের কাজও জানা উচিত, তবে সে রোগীর সঙ্গে কানেক্ট হতে পারবে। ভালো চিন্তা, কিন্তু এমনটা কেই বা করে। সিন এদের কাছে আসে। একজন টাকা নিয়ে না দেওয়ার তালবাহানা করছিল, তাই এরা তাকে ধরে নিয়ে যাচ্ছে। পুলিশের এই কাকু রত্নামকে মিন করে বলে, কি হচ্ছে ওখানে? তুই অমুকের ছেলে না? মা করতো ধান্দা আর ছেলে করছে চাঁদাবাজি, চল এদিকে আয়। এই সেরেছে। রত্নামের মাকে নিয়ে কথা বলেছে, মাথা কি করে ঠিক থাকে। কাকুকে পেটানো শুরু করে। মা দা টোস্ট বিস্কিট, তোর এত বড় সাহস কি করে হলো আমার মাকে নিয়ে কথা বলিস? তুই কতটা জানিস তার ব্যাপারে? খুব রেগে যায়। বাকি অফিসার সবাই মিলে তাকে থামায়। যেহেতু পুলিশকে মেরেছে, ব্যাপারটা বড় হয়ে যায়। সিলভান থানায় গিয়ে সবাইকে শাসায় যে রত্নামের জন্যই তোমরা আরামে আছো, ভুলে গেছো এই কথা? ওর কারণে এলাকায় ক্রাইম রেট কমে গেছে আর তোমরা আরাম করে বেতন ওড়াচ্ছ, আর ওকে ধরার জন্য সবাই মিলে এক জায়গায় হয়েছো। অফিসার বলে, সিলভান সে অন ডিউটি একটা অফিসারকে মেরেছে। কাকু বলে, সে কি করেছে সেটা শুনে নাও। কোন ছেলে মায়ের ব্যাপারে খারাপ শুনলে চুপ থাকবে? মানে পুলিশ আর পলিটিশিয়ানরা মিলেই এই এলাকাটাকে তারা খুব সুন্দর করে মেনটেন করে রেখেছে, এই জন্য একে অন্যের কথা শোনে বা মানে। ব্যাপারটা ভালো। রত্নাম মন খারাপ করে বসেছিল, মূর্তি আসে। আর কেন ওই বুড়োর কথা ধরে আছিস বলতো? ছাড় না ওসব। রত্নাম বলে, মন খারাপ হবে না বল। আমার মা মোটেও তেমন ছিল না, সে তো দেবী ছিল, দেবী। না জানি কোথা থেকে এসেছিল এখানে। যে দোকানে কাজ করতাম সে বলেছিল আমার মা সবসময় চিন্তা ভাবনায় থাকতো, কখনো সে তাকে মন খুলে হাসতে দেখেনি। আমি যখন বুঝতে শিখলাম, দেখলাম মা কত চুপচাপ থাকতো, কখনো কারোর সঙ্গে ঝগড়া নেই, তর্কাতর্কি নেই, তার মতো সে কাজ করে যেত। কিন্তু কথায় আছে না, ভালো মানুষকে সমাজ দেখতে পারে না। একদিন মায়ের উপর নজর পড়ে পল্লীর সর্দারনির। সে মাকে খারাপ কাজের প্রস্তাব দেয়, টাকার লোভ দেখায়। মা রাজি হয় না, তারা আমায় উঠিয়ে নেয়। আমার মাটা পাগলের মতো তাদের কাছে ছুটে যায়, কিন্তু ওরা আমাকে ছাড়ার বিনিময়ে মাকে খারাপ কাজ করতে বলে। মা রাজি হয় না, তারা জোর জবরদস্তি করে। তখনই পল্লীতে রেড পড়ে। সবার মাঝে পুলিশ আমার মাকেও ধরে ফেলে। আমার মা শেষবার আমাকে লোকের ভিড়ে অপোজিট সাইডে দেখে। আমার সামনে কোন মুখে দাঁড়াবে এটা ভেবে জেলের মাঝেই সে নিজেকে শেষ করে দেয়। এমন মায়ের ব্যাপারে উল্টো পাল্টা শুনলে কেমন লাগবে বল? মূর্তি শক্ত হতে বলে। সমাজের মানুষগুলো এরকমই। আচ্ছা ওসব ছাড়, নিচে চল, অনেকদিন হলো তোর নাচ দেখি না, আজ স্পেশাল মালের আয়োজন করেছি, চল। বলে একটা মিউজিক লাগায় আর সবাই মিলে নাচানাচি শুরু করে। কেমন নাচানাচি হচ্ছে তা তো দেখতেই পাচ্ছেন। তো
কষ্টটাকে ভুলতে একটু তারা মজা মস্তি করতেই পারে, সে অধিকার তাদের রয়েছে। চলুন আমরা না হয় পরের সিনে যাই, কি বলেন? মাঝে দিন পার হয়ে যায়। একদিন সবাই চার দোকানে বসে আড্ডা দিচ্ছিল, হুট করে রাতনামের নজর বাইরে পড়তে দেখে দুইটা মেয়ে স্কুটি নিয়ে যাচ্ছে। আমরা তো বুঝতে পারি কি রাতনাম যা সাইড থেকে দেখে, মনের মাঝে ঘন্টি বেজে ওঠে। সে খুব অবাক হয়। মূর্তি বলে কি হলো ভাই? রাতনাম বলে একটা মেয়ে খুব পরিচিত মনে হলো, গাড়ির চাবি দে তো, বলে মেয়েটাকে খুঁজতে বের হয়। গাড়িতে সবাই বলা বলি করছে, যাক এই প্রথম ভাই কোনো মেয়েকে খুঁজতে বের হলো। রাতনাম সবাইকে চুপ থাকতে বলে এমন কিছু না, মেয়েটার দেখা নাই। একটু পর এখানে তাদের ক্রসিং হয়। শেষের দিকে ভাই বুঝতে পারে মেয়েটা এদিকেই গেল, বাট যেহেতু অপোজিট সাইডে ছিল তাই পিছু নিতে নিতে তারা চলে যায়। রাতনামের আফসোস লাগে, সে ঠিক মতো না দেখতে পারলো না কথা বলতে পারলো। মূর্তি তো মজা নিচ্ছে। ওদিকে ক্যামেরা কিছু লোকদের ফলো করে যারা ফোনে একটা মেয়ের ছবি দেখে খুঁজে বেড়াচ্ছে। অনেকেই জিজ্ঞেস করে কিন্তু কেউ বলতে পারে না। তারাও সেখান থেকে চলে যায়, এরাও সেদিক দিয়ে যায়। পরের দিন দুপুরবেলা এরা একটা বাড়িতে এসেছে। গত কয়েক বছর ধরে এরা নাকি এই বাড়িতে ভাড়াও দিচ্ছে না, বাড়িও ছাড়ছে না। অভিযোগ এমএলএর কাছে গেলে এমএলএ সিলভান এদের পাঠিয়েছে। এরা বাড়ি দখল করতে চাচ্ছিল, রাতনাম তাদের লোক দিয়ে বাড়িটা খালি করে দিচ্ছে। এটা আবার মাল্লিকা দেখে মনে করে এরা বুঝি খারাপ ছেলে পেলে অন্যায় করছে, এরা মনে হয় সবসময় এমনটাই করে বেড়ায়। কিন্তু ব্যাপারটা এমন না। সিলভান সবাইকে বলছে বাড়ির মালিক তাদের ভাড়া দিয়েছিল, তারা 10 বছর হলো ওই বাড়িতে ভাড়া আছে, এই জন্য নাকি ওই বাড়িটা তাদের হয়ে গেছে। কেস করলে কোর্টের চক্করে পরে জমিটা আটকে থাকবে, লোকটা মেয়ের বিয়ে দিতে পারবে না। এই জন্য রত্নাম তাদের বের করে দিচ্ছে যাতে বাড়ির মালিক তার জায়গাটা ফিরে পায়। এসব তো আর মাল্লিকা বুঝতেছে না। যাক, পরদিন সকালে রত্নামের একটা পছন্দের হোটেল আছে কলেজের সামনে, সেখানে সে আসে খেতে। খাবার লাগানো হয়। রত্নাম যখন ওই সে লোকগুলো যাদের আমরা আগে দেখেছিলাম তাদের দেখে সন্দেহ হয়, কারণ তাদের লোকাল মনে হচ্ছিল না, আর তাদের হাব ভাবগুলো অন্যরকম লাগছিল। বাইরেও কিছু লোকজন ছিল, মানে পুরো প্ল্যান করা ছিল। রত্নাম খাবার রেখে বাইরে এসে কনফার্ম হতে একটা বিড়ি লাগিয়ে তাদের দিকে নজর রাখছে। একটু পর এদিক থেকে মাল্লিকা সেখানে আসে, মানে আজ নিটের এক্সাম রয়েছে এখানকার কলেজে, সেটাই দিতে আসতেছে। মাল্লিকাকে দেখেই রত্নাম হা করে থাকে, তার রিয়াকশন পাল্টে যায়, সে কেমন যেন হয়ে যায়, অবাক হয়ে তার দিকে চেয়ে থাকে। পেছন থেকে এই লোকটা রত্নামকে ধাক্কা দিয়ে যাচ্ছে। রত্নাম লক্ষ্য করে তার হাতের চাকু। সামনে মেয়েটা, বুঝতে পারে কি হতে চলেছে। যে লোকটা মাল্লিকাকে মারতে যাবে রত্নাম তাকে টেনে ধরে সে সামনে আসে। মাল্লিকা অবাক, কি হচ্ছে এটা? রত্নাম সবাইকে থামানোর চেষ্টা করে, তোরা কারা? আমি ভেবেছি তোরা আমাকে মারতে এসেছিস, এই মেয়েকে কেন মারতে চাস? কে তোরা বল? লোকজনের ভাগদৌড় শুরু হয়। রত্নাম তার হাতে কাগজ দেখেছিল, কোনো মতে তাকে কলেজের ভিতরে পাঠিয়ে দিয়ে গেট লাগিয়ে দেয়। যাও তুমি চলে যাও, সময় নেই, এক্সাম শুরু হবে। তাই মাল্লিকাও চাপ না নিয়ে এক্সাম দিতে যায়। গার্ড দেওয়া পুলিশ দিদি উপরে ফোন করে জানায় কি হচ্ছে এখানে। মাল্লিকা ভালো করে এক্সাম দিয়ে একটু পর বের হয়ে আসে। গেটে তার ফ্রেন্ড ছিল। কিরে, রত্নামকে তুই আগে থেকেই চিনিস নাকি? মাল্লিকা বলে না তো, কে সে? দিদি বলে তার কথা শুনে তো তাই মনে হলো সে তোকে আগে থেকেই চেনে, এই জন্য দেখ কি করেছে এসব। এবার আমাদের দেখায় মারামারি গুলো। রত্নাম সবাইকে ইচ্ছে মতো কেলিয়েছে, তো সেদিকে আর আমরা না যাই। ওই দিদি যেহেতু পুলিশকে জানিয়েছিল তাই পুলিশ এসে রত্নামকে থানায় নিয়ে গেছে। এরা থানার বাইরেই ছিল। মাল্লিকা তার ফ্রেন্ডকে নিয়ে থানায় আসে। অফিসারকে বলে সে রত্নামের সঙ্গে দেখা করতে চায়। রত্নাম ভিতরে আরাম করেই বসেছিল, কারণ তার ব্যাপারে তো পুলিশরা জানেই। খবর দেয়, ভাই দুটা মেয়ে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। রত্নাম বাইরে এসে মাল্লিকাকে দেখে আবারও কেমন যেন হয়ে যায়। মাল্লিকা সরি বলে, তার জন্য তাকে থানায় আসতে হলো। রত্নাম বলে না সমস্যা নেই, এসব আমাদের রোজকার কাজ। মূর্তি একটু মজা নাই, ও তাহলে তুমি সেই যার জন্য ওর এই অবস্থা না? রত্নাম এই দিদিকে বলে, তুমি অমুকের মেয়ে না? তুমি তো দেখতে ভালোই, তোমার বাপ এমন কেন? হ্যাঁ, আমাদের নামে আজে বাজে কথা বলে বেড়ায়, আমরা কি করেছি শুনি? শোনো, মারামারি করা সব ছেলেই যে গুন্ডা হয় এমন কিন্তু না। আমরা টাকা বা ক্ষমতার লোভে অন্যায় কিছু করি না, ঠিক আছে? ন্যায় আর যুক্তিগত পক্ষ দেখে সেখানেই লড়াই করি, বুঝেছ? আচ্ছা, তোমায় তো আগে এখানে দেখিনি, ওরা কারা ছিল? মাল্লিকা বলে, আমি নিট এক্সাম দেওয়া আর একটা জবের ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে এসেছি, ওর বাড়িতেই আছি। লোকগুলো কে ছিল জানি না, তবে আমাদের জমি নিয়ে একটু ঝামেলা চলছিল, হয়তো তারা। তোমায় অনেক ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। রত্নাম বলে, কোনো মানুষের উপর অন্যায় হতে দেখলে তো গলির কুকুরও প্রতিবাদ করে, আমি তো মানুষ। ওকে, তোমার নাম্বারটা বল, আমি মিস কল দিচ্ছি, এরপর কোনো প্রবলেম হলে আমায় ফোন দিও। রাতে মাল্লিকা রত্নামের কথাই ভাবছিল যে মানুষকে বাহির থেকে দেখে বোঝা যায় না ছেলেটা কত ভালো। তার ফ্রেন্ড লক্ষ্য করে বাইরে অনেকগুলো লোকজনের আনাগোনা হচ্ছে, সে তো ভয় পেয়ে যায়। মনে করে মাল্লিকাকে মারতে আসা সেই লোকগুলো বুঝে আবার এসেছে। মাল্লিকা রত্নামকে ফোন দেয়, এই ব্যাপার, অনেকগুলো লোক জমা হয়ে গেছে। রত্নাম বলে, গাড়ির ভিতর থেকে একটা পা বের হয়েছে, দেখো তো ঠিক আছে নাকি? ঠিক আছে, এটা আমি, আর এরা সবাই আমারই লোক। তুমি যতদিন তুমি এখানে আছো আমি তোমার পাশে আছি, লোকগুলো তো আবার ফিরে আসতে পারে, তাই আমি এখানে এসেছি, তুমি আরামসে ঘুমাও। আর যাই হোক, একটা মেয়ের সঙ্গে এমন করলে তো এই ব্যাপারটা তার কাছে হার্ট টাচিং লাগবেই। যাক, সারা রাত রত্নাম মাল্লিকাকে পাহারা দেয়। মাল্লিকাও অবাক তার এমন কারবার দেখে। সে সবার জন্য চা বানিয়ে নেয়। তারপর একে অপরকে দেখতে দেখতে ঝিমাতে সকাল হয়ে যায়। মাল্লিকা ইন্টারভিউয়ের জন্য বের হয়, শাড়ি পরেছে, বেশ ভালো লাগছে। দেখে রত্নাম গাড়িতেই রওনা দেয়, তার পিছে এরাও রওনা দেয়। 2 দিন ইন্টারভিউ ছিল, 2 দিন ধরেই ভাই তার খেয়াল রাখছে। ব্যাপারটা মাল্লিকা এনজয় করছে। এভাবে মাঝখানে আরো একদিন পার হয়ে পরের দিন বাস স্টপে আসে। মাল্লিকা বাড়ি যাচ্ছে, রত্নাম কথা বলে, পানির বোতল খাবার টাবার দেয়, ভালোভাবে যেও, বাই সাহেব বলে ফিরে আসবে, থেমে যায়। আচ্ছা, তোমার নামটা জানো কি? মাল্লিকা একটু অবাক হয়, এতদিন ধরে তুমি
আমার নাম জানো না? রত্নাম বলে না। মাল্লিকা বলে ঠিক আছে, তো যাও তাহলে। আবার থেমে যায়। আচ্ছা তোমার একটা ছবি উঠাতে পারি? মাল্লিকা বলে হ্যাঁ অবশ্যই। নিচে নামতে চাই, রত্নাম বলে না না ওখানে থাকো, সমস্যা নেই। মাল্লিকা মনে করেছে সে সেলফি উঠাবে, কিন্তু না, সে সেখান থেকে একটা ছবি উঠিয়ে নিয়ে যখন রত্নাম ফিরে আসছিল তার রিয়াকশন পাল্টে যেতে লাগে। একটা অন্যরকম অনুভূতি তার ফেসে দেখা যাচ্ছিল। এটা কি ভালোবাসা নাকি অন্য কিছু, আগে আন্দাজ করেন না। মাল্লিকার মুখটাও শুকিয়ে যায়, সে হয়তো অন্য কিছুই এক্সপেক্ট করেছিল। রত্নাম একবারও ফিরে তাকায় না, চলে আসে বারে। মামা মূর্তিকে নিয়ে হিসেব পাতি করছে। রত্নামকে বলে কি বেটা 5 দিন হলো তোর কোনো খবর নেই, সমস্যা কি বলতো? মূর্তি বলে মেয়ের কাছ থেকে ছুটি পেতে হবে তো নাকি। সিলভান বলে আচ্ছা তাহলে এই ব্যাপার, পছন্দ হলে বল, আমি গিয়ে কথা বলছি। রত্নাম কথা বলে না। মামা লক্ষ্য করে তার মুড খারাপ, উঠে যায়। বেটা কি হয়েছে? রত্নাম। রত্নাম বলে মামা তোমায় একটু জড়িয়ে ধরি। সিলভান জড়িয়ে ধরে আর রত্নাম কান্না শুরু করে। মামা। সিলভান ব্যস্ত হয়ে পড়ে, বেটা কি হয়েছে, কোনো সমস্যা? কে কি বলেছে বল? ওই মেয়ে কিছু বলেছে নাকি বল? রত্নাম ফোন বের করে যে মাল্লিকার ছবিটা দেখায়, সিলভান চমকে ওঠে। এসব কি দেখালি এটা? তারা ওরো করে রত্নামের পকেট থেকে মানি ব্যাগ বের করে যখন দুইটা ছবি এক জায়গায় করে, মুভির মোড় ঘুরে যায়। আমরা দেখি রত্নামের মায়ের চেহারা আর মাল্লিকার চেহারা একেবারে সেম। এবার ক্যামেরা ক্লিয়ার করে যে ওই যে একটা মহিলা আহত অবস্থায় এক বাড়ি থেকে বোরখা নিয়ে সেদিন রাস্তায় দাঁড়িয়ে হেল্প চাইলো, মনে আছে? রত্নামের মাই ছিল সে। ভেল্লুরে এসে পাতা কাটার কাজ করতে করতে রত্নামের জন্ম হয়। তখন সবাই জানতে পারে সে আসলে মুসলমান নয়, তার নাম ছিল লগ্নায়কী। রত্নামকে সঙ্গে নিয়েই কাজ করত, কিন্তু কোথা থেকে এলো, কেন এলো, রত্নামের বাবাকে, এসব প্রশ্নের যে উত্তর রয়েছে তার চিন্তা ভাবনা আর চুপচাপ থাকাতে আমরা বুঝতে পারি। একদিন এই পাপী মহিলার নজর রত্নামের মায়ের দিকে পড়ে, তাকে কুপ্রস্তাব দেয়, সে তো না করে। পরে তারা রত্নামকে উঠিয়ে নেয়। উপায় না পেয়ে রত্নামের মা তার কাছে যায়, কান্নাকাটি করে, রিকোয়েস্ট করে, আর বিনিময়ে তার সঙ্গে খারাপটাই হয়, জোর জবরদস্তি করা হয়। আর দুর্ভাগ্যবশত তখনই পুলিশ রেড করে সবাইকে ধরে নেয়। রত্নামকে তারা বাইরেই রেখেছিল, সে এসে দেখে মায়ের এই অবস্থা। তার মা যখন দেখলো ছেলে তাকে এমন অবস্থায় দেখছে, সে বেঁচে থাকার সাহস হারিয়ে ফেলে। ছেলে যদি কখনো প্রশ্ন করে পুলিশ কেন ধরেছিল, সে কি উত্তর দিবে? তাই থানায় নিজেই নিজেকে শেষ করে দেয়। এসব ভেবে তো রত্নাম কান্না করে যাচ্ছে, কারণ এটা তার একটা স্যাড স্টোরি। জেলখানা থেকে যখন তার মায়ের বডিটা মহল্লাতে এনে রাখা হয়, কেউ সামনে আসে না, শেষ কাজ করার জন্য কেউ এগোয় না। সে তো ওই দাদুর কাছেই থাকতো। পরে সিলভান এসে সবাইকে শাসিয়ে ধুমধাম করে তার মায়ের শেষ কাজ করে। তারপর সেদিন যখন সুযোগ পায়, তার মায়ের খুনিকেও মারে আর সিলভানকেও বাঁচিয়ে দেয়। পুলিশ তাকে ধরে নেয়, তার মায়ের একটা ছবি ছিল, সেটা সারাক্ষণ দেখতে থাকে। তারপর তো সিলভানের কাছেই বড় হয়। এটা হলো রত্নামের জন্মের কাহিনী। সিলভান বলে মেয়েটা কি এই ব্যাপারে জানে? রত্নাম বলে কি করে বলবো মামা, আমার মায়ের লাইফ কেমন ছিল যদি জিজ্ঞেস করে তাহলে কি জবাব দিব? তাকে দেখার পর থেকে আমার হুঁশ উড়ে গেছে। যে মা আমার দুনিয়া ছিল তার মতো সেম দেখতে মেয়েটা। তুমি জানো এতদিন শুধু আমি তাকে দেখেই গেছি, নাম অব্দি জিজ্ঞেস করার সাহস পাইনি। কাকু বলে আমার উপরওয়ালার চমৎকারের প্রতি ভরসা ছিল না, আজ তিনি চোখে আঙুল দিয়ে দেখালো যে কি না করতে পারে সে। আচ্ছা কই সে মেয়েটা, আমি দেখবো। রত্নাম বলে মামা ওর বাড়ি তো অমুক গ্রামে, ও তো গ্রামে চলে যাচ্ছে। কাকু বলে কে আছে সঙ্গে? রত্নাম বলে কেউ না। কাকু রেগে যায়, তুই কি পাগল হয়ে গেছিস? ওকে একা পেলে ওরা কি আবার ফিরে আসবে না? তাই তো। রত্নাম তাড়াতাড়ি বের হয়ে যায়। স্পিডে এসেছে, যার কারণে খুব দ্রুতই বাসের দেখা পায়। বাস থামিয়ে মাল্লিকাকে তার সঙ্গে আসতে বলে, আমি তোমায় বাড়ি পৌঁছে দিচ্ছি, চলো। বললে মাল্লিকাকে নিয়ে নামতেই দেখে লোকগুলো আবার এসেছে, মানে সে একদম টাইম মতো পৌঁছে গেছে। 2-4টাকে আগে সেখানেই সাইজ করে, তারপর গাড়ি টান দেয়, লম্বা একটা চেজিং হয়। মাল্লিকাকে মারতে আসা গাড়িগুলো উল্টে পাল্টে যায়। তারপর সবাইকে ফাঁকে দিয়ে রত্নাম ভিন্ন একটা রোডে গাড়ি লুকিয়ে তাদের পিছে ছাড়ায়। ঢুকে গেছে একেবারে জঙ্গলের মাঝখানে। কি ব্যাপার, এরা কারা? এইভাবে তোমার পিছে পড়ে আছো কেন? একটু দেরি হলে কি হয়ে যেত বলো তো? তখন মাল্লিকা বলে তিরুপতি যখন তামিলনাড়ুর মাঝে ছিল, সেখানে আমাদের কিছু জমি ছিল। পরে তো তিরুপতি আন্ধ্রপ্রদেশের মাঝে চলে যায়। আমরা মাঝে মাঝে সেখানে গিয়ে পুজো করতাম, কারণ আমাদের সব পূর্বপুরুষদের সমাধি সেখানেই করা আছে। গত বছর আমরা গিয়ে দেখি সেখানে একটা মেডিকেল কলেজ হচ্ছে, আমাদের সব সমাধি মিশে দেওয়া হয়েছে। আর এটা কে করছে? ভীমা রায়ডু ও তার ভাইয়েরা। বাবা লোকাল থানায় মামলা করলে সার্বিয়ান গিয়ে খুঁটি দেয়, আর তার জন্য তাকে মরতে হয়। পরে সরকারি কিছু লোক আমাদের বাড়িতে আসে হুমকি দিতে, যাতে আমরা জমির উপর থেকে সব দাবি তুলে নিই, কিন্তু তা কি করে হয়? আমরা রাজি হই না। পরে ভীমা রায়ডু নিজে আমাদের বাড়িতে এসে দাদাকে মারধর করে। বাবাকেও মারতে চলেছিল, কিন্তু আমি বাধা দিই, যাতে তার ভাই সুব্বা রায়ডুর গাল কেটে যায়। সেদিনের মতো ভয় পেয়ে তো তারা চলে যায়। তারপর কি হয় আমি জানি না। রত্নাম বলে তার মানে ওই জমি নিয়েই ঝামেলা, বাট তোমায় মারতে চাইছে কেন? জমির জন্য তো তোমার বাবার সঙ্গে ডিল করবে। আচ্ছা এখন এখান থেকে বের হওয়া যাবে না, তুমি ভিতরে ঘুমাও, আমরা সকালে এখান থেকে বের হয়ে যাবো। এটা কোনো কথা? কোন যুক্তিতে মানায় এটা? মানে কত দূর বাড়ি যে জঙ্গলে থাকতে হবে। যাক তারপরে মানতে হবে। তো রত্নাম ফোন দিয়ে তার লোককে ভীমার ডিটেলস জানাতে বলে। মাল্লিকা যেভাবে রত্নামের দিকে তাকায়, তাতে তো আপনারা বুঝতেই পারছেন সে কি ভাবছে আর রত্নামের মনে কি চলছে তা তো আমরা জানি। রাত এখানে পার করে সকালে দুজন রওনা দেয়। ওদিকে ভীমা রায়ডু যখন জানতে পারলো তার লোকেরা মার খেয়ে ফিরে এসেছে, সে আরো লোক পাঠিয়ে মেয়েটার পিছে যে রয়েছে তার খবর নিতে বলে। রত্নাম মাল্লিকাকে বলে আমি ভীমা রায়ডুর ব্যাপারে খোঁজ নিলাম, ও তো আমাদের থেকে বেশি খারাপ। ওদের যে ব্যাপার স্যাপার সেখানে তো তোমরা কিছুই করতে পারবে না। ওর সঙ্গে লড়াই করার চেয়ে বুদ্ধিমানের কাজ হবে ওকে তোমরা জমি দিয়ে দাও, বিনিময়ে ও
ও যে টাকা দেয় সে টাকা নিয়ে তোমরা আলাদা কিছু একটা করো। তোমার বাবাকে ব্যাপারটা বইলো, বুঝিও। গল্প সল্প করতে করতে বাড়ি চলে আসে। রত্নাম সেখান থেকেই ফিরে যেতে চায়। মাল্লিকা জোর করে বাড়ির ভিতরে যেতে। বাড়ির লোকদের তো তার ব্যাপারে আগেই বলেছিল, তাই সবাই রত্নামকে অনেক সম্মান করে। কাকু কাগজ দেখিয়ে বলে, বেটা তাদের দখলদারির বিরুদ্ধে কোর্ট থেকে আমরা স্টে অর্ডার নিয়ে এসেছি। এরপরে ওরা জোর করছে, আজ উদ্বোধনী পূজা রেখেছে, অথচ আমাদের পুলিশ কিছু করতে পারছে না। রত্নাম বলে, দেখুন স্যার, আমি আপনাদের ছেলের মতো একটা পরামর্শ দিই, যেহেতু প্রদেশটা আলাদা, ওদের সঙ্গে ক্যাচাল করে পারা যাবে না, জমিটা তাদের দিয়ে দিন। বলার সঙ্গে সঙ্গে ধুম করে একটা ধামাকা হয়। কি হলো? সবাই তো খুব ভয় পেয়ে যায়। রত্নাম বের হয়ে এসে দেখে তার গাড়ি নেই, উপর থেকে পড়ছে, আর কিছু লোক মাল সামান নিয়ে সামনে দাঁড়িয়ে। মাত্র জমি তাদের দেওয়ার কথা বলছিল, আর এর মাঝে এমন হয়ে গেল। রত্নামের পছন্দের গাড়ি ছিল, মাথা খারাপ হয়ে যায়। কাগজটা পকেটে রেখে সামনে টিউবওয়েলের কাছে আসে। যেমনি টিউবওয়েলটা ধরে, কি মনে করেছেন উপরে ফেলবে? আরে না না, পানি বের করে পাত্রে ভরে, তারপর সেটা নিয়ে এসে গাড়ির সামনে দেয়। সবাই তো হা করে দেখছে কি হবে। এখান থেকে তার হাতিয়ার বের করে। আচ্ছা, এই জন্যই পানি দিল। স্টাইলই এমন, রশি বাঁধা থাকবে, সেগুলো ভাই হাতের সঙ্গে বেঁধে নেয়। তারপর বলে, আয়, কে সামনে আসবে আয়। শুরু করে খেঁচাখেঁচি, যেমন রাগ উঠে আছে সমানে কুচো কাটা করে যায়। লম্বা একটা মারামারি হয়, সেদিকে আর না যায়। রত্নাম সবাইকে মেরে মুড়ে মাল্লিকাকে ধরে, চলো আমার সঙ্গে বলে তাকে নিয়ে গাড়িতে ওঠে। একটু পর কলেজে এসে নামে, যেখানে অলরেডি শহরের সব রসুনদের গোড়া হাজির হয়েছে। রত্নাম মাল্লিকাকে ভিতরে নিয়ে আসে। কে কে এই ভীমা রাইডু? কোর্টের পক্ষ থেকে দেওয়া স্টে অর্ডারে সাফ সাফ লেখা আছে, ফয়সালা না হওয়া অবধি এখানে কেউ আসতে পারবে না। তাহলে কি হচ্ছে এখানে? সব কটা ছাগলদের দল ফাংশনের মজা নিচ্ছে। বেতন তো পাবলিকের খান না আপনারা। এক উষ্টুঙ্গা আসে, রত্নাম মশার মতো তাকে উড়িয়ে দেয়। যেই ভীমা চিল্লাই ওঠে, হে, রত্নাম বুঝে যায় এই হাঁটু ভাঙার দ। ও তাহলে তুই ভীমবার? মাথায় কি গোবর ভরা আছে নাকি বে? জমির দখলের জন্য গুন্ডা পাঠিয়েছিস মেয়েদের মারধর করতে। এখন তোর সামনে যদি আমি তোর পরিবারের মহিলাদের মারি কেমন লাগবে? ভালো করে দেখে নে ওই মেয়েকে, আর একটা আঁচড় যদি ওই মেয়ের পর পরে, তোদের সবাইকে বলির পাঁঠা বানিয়ে দিব। অন্যের জায়গায় নিজের কলেজ না, দেখি তোরা কি করতে পারিস। চলো মাল্লিকা। সবাই তো হা। রত্নাম মাল্লিকাকে নিয়ে চলে যায়। কিছুক্ষণ পর এক মন্ত্রী আসে ভীমার বাড়িতে। সেও এই প্রজেক্টের অংশীদার। অন্যের জমি দখল করে তার উপর কলেজ বানাচ্ছে, তার সঙ্গে ডিল না করে কেন কথা বাড়াচ্ছে সেগুলো নিয়েই কথা শোনা। কাকু তো আর কথা শোনার লোক নয়, সে মন্ত্রীকেই ধমক দেয়, হ্যাঁ, নির্ধারিত সময়ে কলেজ ওপেন হবে, একদম চুপ থাকবি, কথা বলবি না। রত্নাম বুঝতে পারছে না ওদের জমির দরকার, ওরা মাল্লিকার পিছে কেন পড়ে আছে। তখন তার বাবা বলে, বেটা যখন আমাদের বিজনেস লস হয়, মাল্লিকার পড়াশোনার জন্য আমি কিছু টাকা ওই জমির উপর বন্ধক নিই। ওই লোক আমার থেকে একটা ব্ল্যাঙ্ক পেপারে সাইন করে নেয়, আমিও দিই, কারণ সে ভরসার লোক ছিল। ভীমার ভাইরা তাকে ভয় দেখিয়ে সাইন করা কাগজটা নিয়ে একটা স্টাম্প বানায়, যাতে উল্লেখ করে আমি নাকি তাদের জমি 35 লাখ টাকা দিয়ে বিক্রি করেছি। আন্ধ্রার পুলিশের কাছে গেলে সে আমাকেই পেঁচে ফেলতে চায় যে আমি নাকি তাদের কাছে জমি বিক্রি করে টাকা নিয়েছি। তখন আমি তাদের ঝটকা দিই যে জমি বিক্রি করার অ্যাক্সেস আমার কাছে নাই। উইল অনুযায়ী জমি বিক্রির অধিকার একমাত্র আমাদের বংশের 6ম পিঢ়ি অর্থাৎ মাল্লিকার কাছে রয়েছে, তার সাইন ছাড়া জমি বিক্রি হবে না। সুব্বা রাইডু তখন প্ল্যান করে মাল্লিকাকে মেরে দিবে, তাতে অটোমেটিক জমির ওনার আমি হব, আর তারা খুব সহজেই জমি দখল করে নিতে পারবে। এগুলা জ্বালাকে লেশায় বাড়ে, এত পেঁয়াজ। এই জন্যই বলে জমির কাগজপত্রে যে ঝামেলা আর পার পেজ, আমাদের মতো সাধারণ ছেলে পেলে হলে জমি ছেড়ে দিবে, তারপর ওই পেঁয়াজ গোছের মধ্যে যাবে না। রত্নাম বুঝতে পারে এই জন্য তারা মাল্লিকার পিছে পড়ে আছে। তারা কথা বলছিল, আন্ধ্রার পুলিশ আসে রত্নামকে ধরতে। অপরাধ কি? ভীমা রাইডুর গাড়ি ভাঙচুর করেছে তাই। রত্নাম বলে, ওয়ারেন্ট এনেছেন? মশারু গান বের করে। এর মাঝে সিলভান এসে পড়ে। কি হচ্ছে এখানে? রত্নাম যেই বলে, মামা ওরা আমাকে ধরতে এসেছে। ওয়ারেন্টের কথা বলছি তো গান দেখাচ্ছে। সিলভান যে একটা ধমক দেয়, অস্থির লাগে। বর্ডার পার করে বিনা ওয়ারেন্টে নিরপরাধ একটা ছেলেকে ধরতে এসেছিস, তোরা মানুষ চিনিস বে? গেট লাগা রে, সবাইকে আজকে আইনের পোশাক পরে আছিস, এটাও কি চোখে পড়ে না চামচামি করার আগে? এর মাঝে আবার এখানকার লোকাল গুন্ডাও আসে, যাকে কামড় দিয়ে মশা হসপিটালে ভর্তি হয়েছে, চিকন গুনিয়ার কাসিন ভাই কদবেল। সে তো খুব ফাল পাচ্ছে, আজকে সবাইকে মেরে দেবে। মূর্তি থামায়। সিলভান বলে, প্রপার ওয়ারেন্ট, এখানকার লোকাল পুলিশ নিয়ম কানুন মেনে ধরতে আসুন, আমরা কিচ্ছু বলবো না, যান এখান থেকে। সবাইকে তাড়িয়ে দেয়। সিলভান মাল্লিকার কাছে যায় আর মায়াবী স্বরে বলে, তুমি আমাদের সবার জন্য বিশেষ কেউ, তোমার জন্য আমরা সবাই আছি, চিন্তা করো না, বলে সবাইকে সাবধানে থাকতে বলে সে সেখান থেকে চলে যায়। যেহেতু ভীমার লোকদের ম্যাটারটা ক্লোজ হয়নি, তারা যে কোনো সময় আসতে পারে, তাই রত্নাম এখানে থাকার সিদ্ধান্ত নেয়। মাল্লিকাদের বাড়িতে একটা গুডাউনের মতো জায়গা ফাঁকা ছিল, মূর্তিকে নিয়ে সে সেটা পরিষ্কার করে আর এখানেই সবাইকে থাকতে বলে। তো এরা এদিকে খাওয়া দাওয়া ঠিকঠাক করুক, ওদিকে ভীমা রাইডু প্ল্যান করছে কিভাবে রত্নামকে সরানো যাবে। অফিসারদের বলে তাদের লোকদের দিয়ে মামলা করাতে। ভীমার ভাই ঢোল বলে, ভাই আরেকটা উপায় আছে। কি? রত্নাম তো তাদের নিজের কেউ না, হতে পারে সে টাকা খেতে এমন করছে। রত্নামের উপর এমএলএর হাত রয়েছে, তাই ওর এত পাওয়ার। আমরা এমএলএর কাছে যাব না, কারণ ও বোয়াল মাছ। আমরা যদি রত্নামকেই টাকা খাইয়ে রাজি করাতে পারি তাহলে তো কাজ হয়ে যায়। ভীমা বলে, ঠিক আছে, ট্রাই করে দেখ। পরের দিন ভীমার লোকজন মাল্লিকাদের গ্রামের একটা বারে আসে, যেখানে এরাও ছিল। রত্নামকে অফার দেয় সে যেন এখান থেকে সরে যায়, তার বিনিময়ে সে যা চাইবে তাই দিবে। রত্নাম বলে, ঠিক আছে, তোদের ভীমাকে একটা ভিডিও কল লাগাতো, আমি কথা বলবো। এরা মনে করে এ বুঝে রাজি। ভীমা কল রিসিভ করে দেখে তার লোক উল্টো। আবে ফোন সোজা করে ধর। ভাই ফোন সোজাই আছে, আমাদেরই উল্টো লটকিয়ে দিয়েছে। রত্নাম ফোন নেই। কে বে ভীমবার?
ব্যাপার, কে মনে করেছিস তোর টোপে আমি গলবো? ঝুলিয়ে দিয়েছি বে। তাদের পিটাচ্ছিল, বাইরে থেকে এই পণ্ডিত ফলো করতে করতে যায়। রত্নাম ভীমাকে কিমা বানিয়ে দেয়। কাকু একটু ভয় পায়, বাট কি আর করার। মাঝে 2 দিন পার হয়ে যায়। পুলিশরা লিগালি অ্যাকশন নিতে সব কাগজপত্র রেডি করেছে যাতে রত্নামকে ধরতে পারে। সব ঠিকঠাক। সিলভান রত্নামকে ফোন করে বলে দেয় পুলিশ তোকে ধরতে আসছে, কাগজপত্র সব রেডি করে নিয়েছে, তোরা একটু লুকিয়ে পড়, আমি এদিকে সব সমাধান করছি। রত্নাম মাল্লিকাকে বলে একটা ঝামেলা হয়েছে, তুমি বাড়িতেই থাকবে, আমি না বলা অবধি যাই হোক না কেন বাড়ি থেকে বের হবে না। বলে সে বাইরে এসে সবাইকে আড়াল থেকে তাকে ফলো করতে বলে চলে যায়। ওদিকে পুলিশ এখানকার লোকাল স্টেশনে পৌঁছে তাদেরকে সঙ্গে নিয়ে চলে আসে এখানে। কি ব্যাপার স্যার আপনারা? এবার প্রপার অ্যারেস্ট ওয়ারেন্ট এনেছি, বের করুন ওনাকে। কাকু বলে ও তো বাড়িতেই নেই, খুঁজে দেখে পায় না। পুলিশ কাকুকে সঙ্গে নিয়ে যায়, মানে এখানকার থানায় যাবে যাতে তাকে বাঁচাতে রত্নামা আসে। সন্ধ্যার দিকে একটা পান্ডালের দল আসে, সবাই তাদের দান দক্ষিণা করছিল, আন্টিও আছে। একজন অসুস্থ হয়ে যায়, আন্টি মনে করে সে খুব সিরিয়াস, মাল্লিকাকে একটু দেখতে বলে। দাদু নিষেধ করে বের হতে, কারণ রত্নাম নিষেধ করেছিল, কিন্তু একটা লোক মরে যাচ্ছে কিভাবে সহ্য করে। মাল্লিকা তাকে দেখার জন্য যায়, চেক করছিল, পিছন থেকে একজন সামান বের করে। মাল্লিকা আন্দাজ করতে যাবে লোকটা তাকে মারতে আসে, তখনই আবার মূর্তি এসে তাকে থামায়। মাল্লিকা অবাক, এদিক থেকে এই লোকটা উঠে পড়ে, তার মানে এরা সবাই ভীমার ভাইদের পাঠানোর লোক। তারা মাল্লিকাকে মারার চেষ্টা করে, মূর্তি থামানোর চেষ্টা করাতে চাকুর পোষ খায়। মাল্লিকা বাঁচার জন্য দৌড় দেয়, দৌড়াতে দৌড়াতে কোথায় যে আসে সেখানে রত্নাম হাজির হয়। শুরু হয় মারামারি। অনেকগুলো লোক, যেহেতু সবার হাতে হাতিয়ার ছিল তাই মারামারিটা একটু খতরনাক হয়। লম্বা সময় মারামারি হয়, হতে হতে একটা সময় মাল্লিকা একটু আঘাত পায়। রত্নাম যখন দেখলো মাল্লিকাকে মারছে আরো রাগ ওঠে, হারাম গাদা, সবাইকে শেষ করে দেয়। মাল্লিকা ততক্ষণে বেহুশ হয়ে গেছে, রত্নাম উঠিয়ে নেয়। তাদের লোকজন চলে আসে, গাড়িতে উঠিয়ে যেই সে উঠতে যাবে পুলিশ এসে রত্নামকে ধরে নেয়। আরে স্যার আমি, তার কোনো কথা শোনে না। রত্নামের লোকেরা বলে ভাই তুমি যাও, আমরা দিদিকে দেখছি, বলে তারা তাকে হসপিটালে নেয় আর পুলিশ রত্নামকে ধরে নেয়। খবর সঙ্গে সঙ্গে সিলভানের কাছে যায়। সিলভান টাকলাকে ফোন করে বলে আন্ধ্রার পুলিশ রত্নামকে ধরে নিয়ে যাচ্ছে, রাস্তায় ওকে থামাতে হবে, কে ডিউটিতে আছে? টাকলা বলে ভাই আমাদের লোকই আছে। সিলভান বলে থামাতে বল, আমি অর্ডার পাস করে দিচ্ছি, ততক্ষণে যেমনি হোক রত্নামকে ছাড়াতে বল। ওদিকে পুলিশ ঢোলকে ফোন দিয়ে চাওয়া মারছে, ভাই কাজ হয়েছে, শালাকে ধরেছি। সুব্বা রায়ডু বলে নিয়ে আয়, ওকে আজ শেষ করে দিব। টাকলা ফোন করে এই কাকুকে বলে দেয় কি কি করতে হবে, এও তো তাদেরই লোক। একটু পর যখন পুলিশরা সেদিক দিয়ে যাচ্ছিল কাকু থামায়। অফিসাররা ওয়ারেন্ট দেখায়, কাকু বলে চেক না করে তো সে যেতে দিতে পারছে না। পিছনে গিয়ে রত্নামকে দেখেই বলে আরে তামিলনাড়ু পুলিশ তো একেই খুঁজতেছে, হাতে দাগ, কান কাটা, এই সেই, একে তো আমরা খুঁজতেছি। ভুল ভাল কোর্টের অর্ডার মর্ডার দেখিয়ে রত্নামকে সে ধরে নেয় আর দুজনের মাঝে চোখ মারামারি হয়। সিন পরের দিন হসপিটালে আসে, মূর্তি ঠিকঠাক আছে। রত্নামকে পুলিশরাই হসপিটালে এনেছিল। সিলভান ফোন দিয়ে বলে এখন সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। রত্নাম গিয়ে মালিকের সঙ্গে দেখা করে, সেও ঠিক আছে, বেশি কিছু হয়নি। সিন কাট করে আবার কয়েকদিন সামনে আনে। কলেজের কাজ শেষ হচ্ছে না, মন্ত্রীর টাকা ফেসে গেছে, সে উল্টো পাল্টা যাতা বলছিল, তাই ভীমা খুব রেগে গিয়ে কাকুর কলার ধরে ফেলে। ব্যাপারটা মন্ত্রীর ভালো লাগে না, সে তার জামা খুলে ভীমার জামা পরে যায় আর বলে সে তার টাকা পেলেই হলো। এদিকে মাল্লিকার মামা তাকে দেখাতে ছেলে পক্ষকে এনেছে। ছেলেদের মেয়েকে পছন্দ হয়, শুধু ছেলের বিজনেসের জন্য একটু কিছু টাকা দিতে হবে, এরা তাতেও রাজি। তারা চলে গেলে মাল্লিকা বলে সে রাজি নয়, সে একটা শিক্ষিত মেয়ে, সে কেন টাকার বিনিময়ে বিয়ে করতে যাবে, তার এমন ছেলেকে পছন্দ নয়। বাড়ির লোকজন বোঝাচ্ছিল যে ছেলের ফ্যামিলি ভালো, তাদের কাছে গেলে হয়তো সে সেফ থাকবে। মাল্লিকা বলে যদি আমার সেফটির কথা ভাবো তাহলে আমাকে রত্নামের সঙ্গে বিয়ে দাও, তার মতো ছেলে আর কোথায় পাবো। সবাই একটু অবাক হওয়ার ওভার অ্যাক্টিং করছে। মামা রাগ করে চলে যায়। একটু পর রত্নাম আসে, কি হলো, ছেলে পক্ষ দেখে গেল, সব ঠিকঠাক আছে? কাকু বলে না, ও ছেলেকে বিয়ে করবে না। ওকে বিয়ে করবে না কেন, কি হয়েছে? তো কাকে করবে? কাকু বলে তোমাকে করবে। রত্নাম বুঝতে পারে না, স্যার কি বলছেন বুঝতেছি না, কাকে? কাকু বলে ও বলছে ও তোমায় পছন্দ করে, তোমায় বিয়ে করতে চায়। শুনে রত্নামের মাথা ঘুরে যায়, কি বলেছো তুমি 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 বলেছো এই কথা? মাল্লিকা যে হ্যাঁ বলে, রত্নাম রেগে যায়, ইডিয়েট, তোমার কি মাথা ঠিক আছে? কি বলছো সব যাতা? আমি কি এসবের জন্য তোমার সঙ্গে পড়ে আছি? হায় হায়, কি করেছো তুমি বলো তো? খুব রেগে যায়। তারপর কাকুকে সরি বলে, স্যার আমি জানতাম না ও মনে মনে এসব ভেবেছে, আমার মনে এরকম কিচ্ছু নেই, আর আজ আপনাদের সবকিছু বলতেই হবে। বলে তার মানি ব্যাগ বের করে কাকুকে দেখায়, দেখুন স্যার। কাকু দেখে তো অবাক, একদম তার মেয়ের মতো। রত্নাম বলে কোলে যে বাচ্চাটা ওটা আমি, উনি আমার মা। সবাই তো অবাক, মাল্লিকা দেখার জন্য আসে, যেই মানি ব্যাগটা হাতে নেয় সে অবাক, এটা কি করে হতে পারে? রত্নাম কান্না শুরু করেছে, আমার মা দেখতে সেম আপনার মেয়ের মতো, আমি আমার মাকে খুব মিস করি, তার আদর ভালোবাসা পাওয়ার আগেই তাকে হারিয়েছি। আমি যখন আপনার মেয়েকে দেখি আমার আত্মায় যেন পানি চলে এসেছে, তাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে, এই জন্য আমি তার পাশে পড়ে আছি। মাল্লিকা তো পুরো আহম্মক হয়ে গেছে, তার দোষী বা কোথায় সে তো জানতো না, কিন্তু সেও অবাক যে এটা কি করে হতে পারে, তাও আবার এতটা সিমিলারিটি। রত্নাম মন খারাপ করে সেখান থেকে বের হয়ে যায়, আর একটা স্যাড সং দিয়ে রত্নামের মন খারাপ করে থাকা, মাল্লিকার রত্নামের প্রতি দৃষ্টি ফিরে যাওয়া, তার বান্ধবীকে সব বলতে বলতে কান্না করা, রত্নামের মাল্লিকার উপর অভিমান, মাল্লিকা রত্নামের মায়ের ছবি স্ক্যান করে একটু কালামালা ঠিক করে দেয়, এই সব কিছু ক্যামেরা একটু দেখাতে থাকে। এরপর মাল্লিকা রত্নামের কাছে আসে,
আসে যে একটু দূরে সরে এসেছে মনের কষ্ট মেটাতে। মাল্লিকা সরি বলে, সে আসলে বুঝতে পারেনি। আরে পারবে বা কি করে, একটা যুবক ছেলে একটা মেয়ের জন্য এত কিছু করছে, মেয়েটা তো তাকে নিয়ে এমনটাই ভাববে, এটাই কি স্বাভাবিক না? যাক, এখন যখন জানতে পারলো সে তার মায়ের মতো দেখতে, এখানে আসলে কোনোভাবেই রত্নামের ফিল আসবে না, বাট মাল্লিকা তো তাকে সেভাবেই দেখেছে না। সরি মরি বলে, বাসায় ফিরে আসতে বলে, আর ছবিটা তাকে দিয়ে সে চলে যায়। রত্নাম দেখে তার মায়ের ছবিটা আগের চেয়ে বেটার হয়েছে। কি একটু মাথা ঘুরছে বা মনে হচ্ছে যে মাথার উপর দিয়ে গেল। যাক, চাপ নিয়ে না, মাথাকে ঠান্ডা রাখুন, চাপ নেওয়া যাবে না। পরের দিন সবাই গাড়ি নিয়ে কই যেন যাচ্ছিল, ওই সেই পণ্ডিত গাড়ির সামনে আসে, মূর্তিত্ব নেমে তর্কাতর্কি শুরু করেছে। পণ্ডিত রত্নামকে বেরোতে বলে, ও পণ্ডিত মশাই, কি সমস্যা তোমার ভাই? সে বলে, আমাদের গুরুজি আইয়ার তোমায় দেখা করতে বলেছে, চলো। পণ্ডিত মশাই দেখা করতে বলেছে। কৌতূহল নিয়ে রত্নাম তার সঙ্গে যায়। কি ব্যাপার, সব গুরুরা একসঙ্গে, আমাকে আপনাদের কি প্রয়োজন? গুরুজি বলে, বধ, এক দুষ্টুর বধ করতে হবে। কি বলছেন গুরুজি? দাদু বলে, ভীমা রাইডু, তোমার ভীমা রাইডুকে মারতে হবে, কত টাকা দিতে হবে এর জন্য সেটা বলো। শুনে রত্নাম চমকে ওঠে, আরে পণ্ডিত মশাই কি বলছেন এসব, মাথা ঠিক আছে? গুরুজির কথা, সে আরো টাকা দিবে, সে জাস্ট কাজটা করে দিক। রত্নাম বলে, গুরুজি আপনাদের আমাকে চিনতে ভুল হচ্ছে, আমি টাকা দিয়ে কাজ করা কোনো গুন্ডা নই, আর তাছাড়া কয়েকদিন পর ওই ভীমার ভীম এমনি বের হয়ে যাবে, তখন ফ্রিতে তামাশা দেখেন বলে সে চলে যেতে লাগে। পণ্ডিতদের কোনো কথাই সে শোনে না। যেতে যেতে হুট করে মাথাটা এদিকে ঘুরাতেই কি যে দেখে থেমে যায়, খুব অবাক হয়ে দেখতে থাকে। কি হয় কি দেখে সেটা না দেখিয়ে সিন কাট করে মল্লিকাদের বাড়িতে নিয়ে আসে। কি দেখালো পরে দেখাবে। সিলভান খুব তাড়াহুড়ো করে এসে রত্নামের উপর খুব রেগে যাচ্ছে। ব্যাপার কি, তাদের কথায় আমরা বুঝতে পারি যে মল্লিকার মেডিকেল কলেজে সিট হয়ে গেছে, কিন্তু সেটা তিরুপতিতে, আর রত্নাম মল্লিকাকে নিয়ে তিরুপতি যেতে চাইছে তার ভর্তির কাজের জন্য। সিলভান বলছে, পাগল হয়ে গেছিস তুই যদি বর্ডার পার করিস ওরা তোকে মেরে ফেলবে। রত্নাম অনেক বুঝিয়ে মামাকে রাজি করায়, তার হেল্প ছাড়া তো এটা সম্ভব না, মল্লিকার এটাই সুযোগ। যাক, মামা রাজি হয়। বিকেলে সব শিয়ালরা বসেছিল, রত্নাম ফোন করে বলে, ধর্মালিঙ্গমকে ফোনটা দে তো। এরা নাম শুনে তো চমকে ওঠে, অন্য কেউ তো এই নামের ব্যাপারে জানে না। আবার বলে, তো পুণ্যাকড়িকে দে, আর সে না থাকলে কেশভানকে ফোনটা দে। ভীমা ফোনটা নেই। রত্নাম বলে, কিরে চামচিকা, মানুষ তার নাম পরিবর্তন করে, তোরা তো নাম, জন্মস্থান, বাপ মাকেও পরিবর্তন করেছিস। এক এনআরআই 3টা ছেলে হঠাৎ করে কোথা থেকে ফিরে এলো বে? বাদর, চামচিকা, শকুন, 3জন আমার ভাই হলি কবে বে তোরা? কি হলো, চমকে যাচ্ছিস আমার কথা শুনে? আমি সব কি করে জানলাম? আরো অনেক কিছু জানি। ভালোই ভালো সব ছেড়ে কাশি চলে যা, সেখানে গিয়ে পণ্ডিত হয়ে যা, নয়তো তোদের পেছন থেকে ইঁদুর ঢুকিয়ে দিব। সারা ছেচকা চোরের দল। ভীমার মাথা খারাপ হয়ে যায়, এই এত কিছু কি করে জানলো? সুব্বা বলে, ভাই যে যাই করুক না কেন, আমরা যে অরিজিনাল রাইডু পরিবারের কেউ না, এটা কেউ বের করতে পারবে না, চিন্তা করো না। ঢোল বলে, মেয়েটা সিট পেয়েছে তিরুপতিতে, যে করেই হোক কাল ওকে শেষ করতে হবে। কি করে? প্ল্যান বানিয়ে রেখেছে, বাড়ি থেকে বের হলেই মরবে। তো তারা আছে সকালের প্ল্যানে। আমরা দেখি ভোর হওয়ার আগে রত্নাম মল্লিকাকে নিয়ে বের হয়ে পড়েছে। বেলা হয়ে যায়, লোক বাড়ি থেকে বের হয় না। রত্নাম মল্লিকাকে বোরকা পরে অন্যদিকে নিয়ে এসেছে। পুলিশ রত্নামের ফোন ট্র্যাক করে জানতে পারে তার ফোন এয়ারপোর্টে বন্ধ হয়েছে, তার মানে তারা ফ্লাইটে যাচ্ছে। ঠিক আছে, ওই এয়ারপোর্টে ঘিরে নাও। তিরুপতিতে নামতে রত্নামের লোক ফোন করে বলে দেয়, ভাই ওরা এখানেও এসেছে, বের হওয়া যাবে না। রত্নাম মল্লিকাকে অসুস্থ হওয়ার ভান করতে বলে। এরা এদিকে অপেক্ষা করছে, আর ওরা অ্যাম্বুলেন্স নিয়ে পিছন দিকে বের হয়ে চলে যায়। পুলিশ আবার জানায় ওরা তো কলেজে পৌঁছে গেছে। এরা আবার কলেজের জন্য বের হয়। ওদিকে এরা ফর্মালিটি শেষ করে ফিস আর ফর্ম জমা দিতে আসে। রত্নাম অপেক্ষা করছে যেন বের হওয়ার আগে ওরা না চলে আসে, কিন্তু তাই হয়। বিমার লোকেরা এসে পড়ে কলেজের আগে। মল্লিকার ফিস জমা দেওয়া হয়ে গেছে। রত্নাম বলে, এবার তুমি খুশি তো? মল্লিকা কি বলবে, অবশ্যই খুশি। দুজন বের হয়ে আসে। সামনে এরা রেডি হচ্ছে, কিন্তু রত্নাম আলাদা প্ল্যান করে রেখেছে। একটা লরি এসে মাঝামাঝি থামে। এরা দুজন সেখানে উঠে পড়ে। আবে কাঠের পুতুলরা হা করে কি দেখছিস বে, ভাড়া চলে গেল। এরাও টান দেয়, এরাও পিছিয়ে যায়। কি হবে বুঝতেই তো পারছেন, ভাই সবাইকে চিৎ করে দিবে, গাড়ি উড়িয়ে দিবে, এগুলোই তো হবে। তো এরা যে রোড দিয়ে যাচ্ছে, সামনে আবার মোছারু রয়েছে। রত্নাম মামাকে ফোন করে বাইকের ব্যবস্থা করে দিতে বলে অমুক জায়গায়। কাকু বলে, ঠিক আছে, ব্যবস্থা হয়ে যাবে, আর সিটের নিচে গান থাকবে, দেখে নিস। ওকে, খুব ভালো। এসব বাচ্চাদের রেসলিং আর কি দেখবেন, একটু সামনে যায় নাকি। এরা গাড়ি এখানে লাগিয়ে দিয়ে নেমে যায় যেখানে বাইক আসার কথা। ওরাও পিছে থেকে সুব্বা রাইডুর সঙ্গে যোগাযোগে ছিল, যাতে সামন থেকে সে আসে। গাড়ির পিছু নিতে নিতে একসময় এখানে এসে চারদিক থেকে রত্নাম ঘেরা পড়ে। এবার কি হবে? ওই সিটের নিচে ছিল গান, সেটা দিয়ে বাঁচায় প্রাণ। সবাইকে মারার তালে তালে সুব্বা রাইডুর লাগে গালে, ধাম ধাম ধাম, নে চকলেট খা। আসল বসই তো মরে গেছে, এখন বাকিগুলা এমনি দৌড় দেয়। রত্নাম এসে সুব্বার গলায় পা দেয়। অনেক মানুষের জান কেড়ে নিয়েছিস হাসতে হাসতে, এখন জোরে জোরে হাস, আমি তোকে মারবো, তুই হাস। হাস বলছি। চাপ দিয়ে গলার হাড় ভেঙে ফেলে তাকে মেরে দেয়। রত্নামের এমন রাগ দেখে মাল্লিকা তাকে বাধা দেয়, কোথাও যেতে না করে, তারা জমি চুপচাপ দিয়ে দিবে। রত্নামের কথা এত কিছুর পর তো জীবনেও না। মাল্লিকা বুঝাই, কলেজের অ্যাডমিশন হয়ে গেছে, এখন যদি কলেজ চালু না হয় অনেক ছাত্রছাত্রীদের লাইফ স্পয়েল হয়ে যাবে। রত্নাম শান্ত হয়। সকালে যখন ভীমার কাছে খবর যায় তার হ্যান্ড ওয়াশ মারা গেছে, ভীমের হুঁশ উড়ে যায়। ভীমার ভাই মরেছে, এখন তো সেও কিছু করবে, এভাবে তো দুই পক্ষের মাঝে একটা ঝামেলা বেজে যাবে। তাই পলিটিক্যাল ভাবে সিলভান ও ভীমার মাঝে সমঝোতা করার জন্য একটা কোঅর্ডিনেশন মিটিং রাখা হয়, যেখানে দুই পক্ষের সবাই থাকবে, আর হায়ার কোনো অফিসার সিদ্ধান্ত নিবে কি হবে। বিকেলে
বিকালে মিটিং শুরু হয়। যার মূল বিচারক প্রিন্সিপাল সেক্রেটারি গৌতম মেনন সাহেব, সে যা বলবে তাই করতে হবে। ভীমার পক্ষের লোক বলে তারা টাকা দিচ্ছে কিন্তু ওরা জমি দিচ্ছে না। সিলভান বলে টাকার কথা তো এখন উঠলো, আগে তো জমি দখল দিয়েছিলে তাই না? আবুল খায়ের ঢেউটিন সিলভানের উপর খুব পাট নিচ্ছে, তুই আমাদের ভাইকে মেরেছিস। পিএস রেগে যায়, আবে চিল্লাচ্ছিস কেন বে, শালাকে পুঁতে রেখে দেবো, এখানে সরকার বসেছে বিচার করতে, তোদের দালালি শুনতে নয়। জমির মালিককে মালিকা তুমি বলো কি বলবে। মালিকা বলে স্যার ওই জমিটা ছিল আমাদের ইমোশন, আমাদের পূর্বপুরুষদের সমাধি সেখানে রয়েছিল, তারা তো যা করার করেছেই, আমরা এই জমিটা এমনি এমনি দিয়ে দিলাম, কোনো টাকা লাগবে না, এই নিন তার কাগজ। সিলভান তো অবাক, কি বলে এই মেয়ে, এর জন্য এত কিছু? রত্নাম কুল থাকতে বলে। মল্লিকার কথা শেষ হয়নি, সে তো ঝটকা পরের কাগজ দেয়, বলে স্যার জায়গা তো ফ্রিতেই দিয়ে দিলাম, কিন্তু তাকে নয়, এটা আমি সরকারকে দিলাম, কলেজ সহ জায়গা আমি সরকারের নামে করে দিলাম, যাতে এই কলেজকেও সরকারের আন্ডারে নেওয়া হয়, ছেলে মেয়েদের অ্যাডমিশন করানো হয়। এবার জোর কা ঝটকা ধীরে এসে লাগে ভীমার, প্রপার্টি সরকারের নামে করে দিয়েছে। পিএস খুব অ্যাপ্রিসিয়েট করে এটার জন্য মল্লিকাকে। মল্লিকা বলে এটা রত্নামের আইডিয়া ছিল। গুড। মিটিং শেষ। পিএস কালেক্টরকে অর্ডার দেয় বিল্ডিং সরকারের আন্ডারে করে নিতে, বাকি প্রপার্টির কাগজ ভীমার থেকে কালেক্ট করতে। আজ থেকে এটা সরকারের প্রপার্টি হলো। সবাই চলে যায়, ভীমা জমে যায়। এবার রত্নাম ভীমাকে আরেকটা ঝটকা দেয়, আবে ধর্মালিঙ্গম এটা লোকনায়কের জিত হলো। ভীমা 20,000 ভোল্টে যেন একটা ঝটকা খেলো। রত্নাম বলে বে জানি, আমি সব জানি, তোকে 2 দিনের সময় দিলাম পালানোর, তারপর তোকে সামনে পেলে এমন ভাবে মারবো যাতে সামনের 100 বছরে তোর মতো সুর আর জন্ম না আনে। সেখান থেকে বাসায় ফিরে 2 ভাই পাগল হয়ে যায়। 2,000 কোটি টাকার প্রজেক্ট হাত থেকে চলে গেল। মেজো ভাইয়ের শেষ কাজ করেনি, টাকা নিয়ে পড়ে গেছে। ভীমার চিন্তা টাকা না, সে ঢোলকে বলে রত্নাম লোকনায়কের ব্যাপারে কি করে জানলো, তাদের আসল নামের ব্যাপারে কি করে জানলো, কে? ওদিকে সেম প্রশ্ন সিলভানের মাথায়। রত্নাম ভীমাকে কি এমন বললো যে ভীমার হাওয়া টাইট হয়ে গেল? সিলভান বলে তুই ওই পণ্ডিতের বাড়ি থেকে আসার পর কেমন একটা পরিবর্তন হয়ে গেছিস, বলতো এর পিছনে কারণ কি? রত্নাম সামনে তাকায়, আর এবার ক্যামেরা আমাদের দেখায় যখন রত্নাম যাচ্ছিল জানালা দিয়ে সে তার মায়ের পাশে আরেকজনকে দেখে, বাস তার মাথা ঘুরে যায়। ভিতরে গিয়ে ছবি খুলে নেয়, এই ছবি এখানে কেন? এই মহিলাকে তোমরা কি করে চেনো? তার পাশে এটা কে? তুমি কি জানো একে? এই ভাই সাহেব বলে উনি তো আমাদের বুয়া লাগে। রত্নাম বলে আরে সে তো আমার মা লোকনায়কি। ব্যাস শোনার সঙ্গে সঙ্গে পরিবারের সবাই ইমোশনাল হয়ে যায়। বেটা সবাই খুব অবাক হয়, তার ছেলে বেঁচে আছে। গুরুজি বলে বেটা তুই আমার নাতি, আমি তোর দাদু, আমরা তোর মাকে কত খুঁজেছি বলে কাঁদতে থাকে। এসব কি করে হলো দেখাতে দাদু বলে বেটা তোর মা আর আমার ছেলে একে অপরকে পছন্দ করত। লোকনায়কির বাবা মা আগে মারা গেছিল, তাই আমি ওদের দুজনের বিয়ে দিই। আমার ছেলে আইপিএস, সবাই খুশি। তোর মা তো দেবীর মতো ছিল, কিন্তু সঙ্গে তার ভাই তোর মামা ধর্মালিঙ্গম যে কাল সাপ ছিল এটা আমরা জানতাম না। একদিন তোর মা মন্দির থেকে ফিরে এসে দেখে তোর মামা ও তার 2 বন্ধু মিলে অনেকগুলো সোনা ব্যাগে উঠাচ্ছে। লোকনায়কি বুঝতে পারে এরাই তাহলে সেই বাস ডাকাতি করেছে। সে খুব রেগে যায়, আমার ছেলেকে বলে দিতে চায়। তোর মামা পালানোর চেষ্টা করে, তার আগে লোকনায়কি দরজা লাগিয়ে দেয়, যেটা থামাতে গিয়ে ধর্মার আঙুল চিপাই পড়ে যায়। এত বড় অন্যায় করেছে তারা, লোকনায়কি এটা মানতে পারছে না। সে তোর বাবাকে খবর দেয় আমার ছেলে আসছে বলে, তার 2 বন্ধু পিছন দিয়ে পালায়, আর ধর্মালিঙ্গম তার আঙুল কেটে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। লোকনায়কি এটা নিয়ে খুব ভেঙে পড়ে, তার ভাই এমনটা করলো, আমরা ভাবি তাদের ধরে ভালো হওয়ার একটা চান্স দিব, কিন্তু ওরা বদলা নেওয়ার ধান্দা শুরু করে। পরের দিন দুজন মন্দিরে যাচ্ছিল, ওরা তাদের গাড়িতে অ্যাটাক করে, গাড়ি পাহাড় থেকে ফেলে দেয়, যেটা আমার ভাই নিজের চোখে দেখে কিন্তু কিছু করতে পারে না। লোকনায়কি বাইরে চটকে পড়ে, কিন্তু তোর বাবা গাড়ির নিচে পড়ে যায়। ওরা নিচে নামতে নামতে লোকনায়কি সেখান থেকে পালায়, কারণ বাচ্চাকে বাঁচাতে হবে। সে আড়ালে যায়, আর তার চোখের সামনে ওরা আমার ছেলেকে মেরে ফেলে। তারপর আমরা ওখান থেকে সরে এখানে এসে বসবাস করি। সেদিনের পর থেকে আমরা তিলে তিলে মরছি, কি করে এতটা অন্যায় সহ্য করি। মনের মাঝে পুষে রাখতে রাখতে সেই রাগ এখন এই সময় এসে বদলায় পরিণত হয়ে গেছে বেটা। কিন্তু এখন আর আমাদের কিচ্ছু চাই না, আমরা আমাদের নাতিকে পেয়েছি, আমরা আর কিচ্ছু চাই না। সব শুনে সিলভান বলে বারে ওপরওয়ালার খেল, এই জন্যই বুঝি সে তোকে ওর সঙ্গে এখানে পাঠিয়েছে যাতে তোর পরিবারকে তুই ফিরে পাস। রত্নাম মল্লিকাকে নিয়ে তার পরিবারের কাছে যায়, তাকে দেখে সবাই বেশ খুশিই হয়। ওদিকে সুব্বা রায়ডুর শেষ কাজ করার সময় যখন পণ্ডিতটা এমন করে, ভীমার মাথায় কিছু একটা আসে। ঢোলকে বলে আইয়ার পরিবার কই রে? রাঘবা বলে ওরা তো ভয়ে আগের জায়গায় ছেড়ে অমুক পাহাড়ে এসে আছে। ভীমা বলে একমাত্র ওরাই তো আমাদের ব্যাপারে জানে, একটু খোঁজ নে তো। পুলিশ রত্নামের ফোন ট্রেস করে জানতে পারে রত্নাম কয়েকবার আইয়ার পরিবারের কাছে গেছিল। ভাই তোমার ধারণাই ঠিক, ওই পণ্ডিতরাই এর পেছনে রয়েছে আর কি। ভীমা পণ্ডিতদের ফলো করতে বলে, আর তাদের বাড়ি দেখে ঢোল লোকজন নিয়ে গিয়ে বাড়িতে যারা যারা ছিল বাচ্চা থেকে শুরু করে বুড়ো সবাইকে মেরে ফেলে। কিছু লোকজন বাইরে ছিল জানতো না, তারা বেঁচে যায়। খবর শুনে রত্নাম এসে দেখে এই অবস্থা, এটা তো খুবই খারাপ
খারাপ করেছে। রত্নামের মাথা ঘুরে যায়। খবর সিলভানের কাছে গেলে সে পিএস কে যখন সব খুলে বলে, সে পুলিশকে প্রেসার দেয় আর মন্ত্রী ভীমাকে বলে দেয় বাঁচার জন্য যা করার কর, ওই ছেলে তোকে মারতে আসছে, আমরা কিছু করতে পারবো না, তুই অনেক বড় অপরাধ করে ফেলেছিস। রত্নাম তার সব পণ্ডিত কাজিনদের লাগিয়ে দেয় ভীমার খবর নিতে। সে কোথায় যায় তাকে যেন জানায়। সবাই ছড়িয়ে পড়ে। পরদিন সকালে ভীমা কখন কোথায় যাচ্ছে খবর রত্নামের কাছে যেতে থাকে। শেষে ভীমা একটা জায়গায় এসে লুকায়। তার ব্যাপারেও খবর রত্নামের কাছে চলে যায়। রত্নাম একটা হোটেলে উঠে তার লুক চেঞ্জ করে রওনা দেয়। আননোন ভাবে সেই জায়গাতে যায় আর সন্ধ্যা হওয়ার অপেক্ষা করে। একটু রাত হয়ে গেলে ভীমা তো আরামে শুয়ে পড়ে। বাইরে তার লোকেরা পাহারা দিতে থাকে। ভাই হাজির আগে চুপচাপ করে কিছু লোককে সাইজ করে নেয়, তারপর সামনে আসে। যে পরিমাণ রাগ আর অভিমান মনে ভরা ছিল সবাইকে যা খেসতে থাকে। কোনো হাত পা দিয়ে মারামারি নয়, একেবারে চাকু বা দা দিয়ে মারতে মারতে যখন বেশি অর্ধেক প্রায় শেষ, ঢোলের হুঁশ আসে। বেটা তোর সময় এসেছে, যা। ঢোলের সঙ্গে লেগে যায় আর দুজনের গোলাগুলির শব্দে ভীমা উঠে পড়ে। রত্নাম ঢোলকে ধরে ফেলেছে, আজ বাটে পেয়েছে। ভীমা এসে দেখে তার ভাইকে এখন বলি দিচ্ছে। শুরু করে দিয়েছে বলি দেওয়া। ভীমা শুট তো করে, বাট ততক্ষণে কেশবানের কেস ক্লোজ। এবার দুজনের মাঝে শুরু হয়। একসময় মুখোমুখি হয়, ভীমার পায়ে লেগে যায়, তারপর সেখান থেকে পালাতে লাগে, কিন্তু যাবে কোথায়? বাইরে কিছু লোকজন ছিল, তাদেরকেও সাইজ করে। একটু পর ভীমা দেখে চারদিক থেকে পণ্ডিতরাও ঘিরে নিয়েছে। কেমন লাগে বেটা? রত্নাম বলে কি বে, এখন কই যাবি? ভীমা বলে শালা একবার শুধু ছেড়ে দিয়ে দেখ, তোকে শেষ করে দিব। আবে কে তুই বে, আমার পিছে কেন পড়েছিস? রত্নাম বলে এখন আমায় চিনতে পারিসনি তুই? আবে আমি লোকনায়কের ছেলে, মানে তার নিজের বোনের ছেলে। কিন্তু তাতে কি, সে যে অপরাধ করেছে তার কাছে কোনো সম্পর্কই মেটার না। রত্নাম বলে কি পেলি এত কিছু করে বলতো? আমার মতো কত মায়ের কোল খালি করেছিস, তোর কি এখনো বাঁচার ইচ্ছা আছে? বলে পাশ থেকে একটা বলির দা উঠিয়ে নিয়ে একটা চোট মারে, যাতে মাথাটা চটকে যেতে লাগে। রত্নাম সেটা ধরে ফেলে। তার কাজিনদের বলে শরীরের বাকি অংশগুলো টুকরো টুকরো করে বর্ডারে ফেলে দিয়ে আসো, যাতে সবাই বুঝতে পারে এটা কে। এই জন্যই বর্ডারের শেষে সব হাত পা পাওয়া গেছিল। বুঝে গেছেন কাহিনী? আর মাথাটা নিয়ে রত্নাম পুলিশের কাছে ধরা দেয়। সবাই তো হা, এটা কি? স্ক্রিনের আলো নিভে গিয়ে পরের সিনে আমাদের দেখানো হয় রত্নামকে কোর্টে হাজির করা হচ্ছে। সিলভান ফোন দেয়, তুই সারেন্ডার করলি কেন? আমি কি মরে গেছি? রত্নাম বলে মামা, তোমার রাজনীতির এই সাদা কাপড়ে যেন দাগ না লাগে, তাই তোমাকে এসব থেকে দূরে রেখেছি। তুমি ছাড়া আমার আছে বাকি, আর বলার কি আছে? সামনে মল্লিকা এগিয়ে আসে। এসবের কি দরকার ছিল বলতো? রত্নাম বলে এরপর থেকে তুমি শান্তিতে থাকতে পারবে, তুমি অনেক বড় ডাক্তার হবে, অনেক মানুষের চিকিৎসা করবে বিনা টাকায়, আর কোনো সমস্যা হলে মামাকে জানাবে, সে অবশ্যই দেখবে। মল্লিকা বলে আমাকে নিয়ে আর কত ভাববে? রত্নাম বলে তুমিই তো আমার ভাবনা। গলাটা একটু ভারী হয়ে আসছে। বলে তুমি জানো আমি কতদিন শান্তিতে ঘুমাইনি? সারা রাত মায়ের জন্য কেঁদে কেঁদে নেশা করে ঘুমাতে হয়েছে। তোমাকে দেখার পর থেকে আমার মনে শান্তি ফিরে এসেছে। তোমার মুখে হাসি দেখলে আমার মন ভরে গেছে। আমাকে নিয়ে ভেবো না, তুমি ভালো থেকো, বিয়ে শাদী করে নি। বলে যেতে থাকে, কেউ আবার ঘুরে যায়। ডাক দে মল্লিকা, যদি তোমার ছেলে সন্তান হয় তাহলে কি আমার নামটা রাখবে? কার চোখের পানি বাধা মানবে? মল্লিকা দৌড়ে গিয়ে জোরে ধরে কান্নায় ভেঙে পড়ে। কেন তাদেরকে ফলো করে আর হালকা একটু ব্যথা দিয়ে মুভিটা এখানেই শেষ করে দেয়। হুট করেই শেষ হয়ে গেল, তাই না? আচ্ছা, তো আমরা মানুষরা আসলেই পাগল। কেউ একটু ভালোবাসার, তো কেউ একটু আদরের, কেউ খানিকগুলো টাকার, তো কেউ একটু সুখের চাদরের। কেউ পাগল প্রিয় জিনিসের, কেউ পাগল প্রিয়জনের, কেউ পাগল বিলাসিতার, তো কেউ পাগল প্রয়োজনের। আমরা মানুষরা শুধু পাগলামিই করে গেলাম, বুঝলাম না কিছু। কে কার জন্য হচ্ছে পাগল, কে ছুটছে কার পিছু। ছুটতে ছুটতে ছিঁড়ল বাঁধন, বুকের রক্ত হলো ক্ষরণ, তাতেও এলো না কিছু। আমার সুখ চাই, আমার টাকা চাই, আমার সব চাই, প্রয়োজনে করব মাথা নিচু। মোরাল অফ দ্য স্টোরি হলো অন্যায় করে কখনো পার পাওয়া যায় না, আর অসৎ পথ যত সুন্দরী হোক কখনো গন্তব্যে পৌঁছায় না। আচ্ছা, তো যাওয়ার আগে ভিডিওর কমেন্ট বক্সে একটু ঘোঁতাঘাতি দিয়ে যায়, আর সাবস্ক্রাইব না করে থাকলে একটু করে দিবেন। আর আমাদের অন্য চ্যানেল ক্যানভাস মিডিয়া, সেটাতে নতুন ভিডিও আপলোড করা হয়েছে, যদি না দেখে থাকেন সেখানে গিয়ে দেখে আসতে পারেন। আর উপরে যে হকারি করা হয়েছে ওটা নিয়ে সিরিয়াস হওয়ার দরকার নেই, ওটা জাস্ট একটা বিজনেস ডিল। ঠিক আছে? এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।